হ্যালো সবাইকে। আজকে অনেক দিন পর আবার একটি নতুন ক্লাস নিয়ে আমি চলে এসেছি। আজকের ক্লাসে আমরা তোমাদের জীবন বিজ্ঞানের 5 নম্বর অধ্যায় শুরু করব। এই 5 নম্বর অধ্যায় তোমাদের সেকেন্ড সামেটিভ পরের যে চ্যাপ্টার, সেটা লাস্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা হয়ে গেলে তোমাদের জীবন বিজ্ঞানের পুরো সিলেবাসটাই কমপ্লিট হয়ে যাবে। তো এই 5 নম্বর চ্যাপ্টারের প্রথম যে টপিক সেটা হচ্ছে নাইট্রোজেন চক্র। এই নাইট্রোজেন চক্রটা অনেকটাই কিন্তু কঠিন এই চ্যাপ্টারের বাকি পার্টগুলোর থেকে। তাই এই চ্যাপ্টারের প্রথম যে সিংহদ্বার অর্থাৎ নাইট্রোজেন চক্র, এটাকে আমাদেরকে যদি ভালোভাবে বুঝতে হয় তাহলে আজ থেকে এই প্রথম ক্লাস থেকে আমাদের প্রতিটা লেকচার ভালোভাবে বুঝতে হবে। আজকে আমরা নাইট্রোজেন চক্রের বেসিক জিনিসপত্রগুলো জানব। এই বেসিক জিনিসপত্রগুলো যদি জেনে নাও তাহলে এখান থেকে পরবর্তী যখন আমরা মূল টপিকগুলো পড়ব সেগুলো বুঝতে কিন্তু আমাদের সুবিধা হবে। নাইট্রোজেন চক্র আসলে কি? নাইট্রোজেনের মধ্যে, চক্রের মধ্যে একটা কথা লুকিয়ে আছে, যেটা হচ্ছে চক্র। নাইট্রোজেনটা চক্রের মতো ঘুরছে, তবে নাইট্রোজেন যে গ্যাস সেটাই কি চক্রের মতো এক জায়গায় ঘুরছে? সেটা কিন্তু না। নাইট্রোজেন চক্র বলতে আমাদেরকে কি বোঝানো হচ্ছে সেটা আজকে আমরা জানবো। তো দেখো, নাইট্রোজেন চক্র আমাদের আজকে যে টপিকগুলো সেগুলোর মধ্যে 1 নম্বর হচ্ছে নাইট্রোজেন চক্র বলতে আমরা কি বুঝি। নাইট্রোজেন চক্র জিনিসটা কি? ধরো একটা উদাহরণস্বরূপ তোমাকে বোঝাই। ব্যাংকে যেমন আমরা টাকা জমা করি, সেই টাকাটা যেমন অনেক মানুষের কাজে লাগে। যেমন একটা নোট আমি জমা করলাম, সেই নোটটা আবার অন্যজন তুলে নিয়ে গেল, সে আবার ব্যবহার করলো, আবার অন্যজন জমা করলো। এই যে একটা নোট, একটা টাকা যখন ব্যাংকে আমি জমা করছি, সেটা যখন বিভিন্ন মানুষের কাজে লাগছে, তখন সেটা কি হচ্ছে, আমার কাছে একার কাছে সীমিত থাকছে না, সেটা কিন্তু সবার কাছে টাকাটা চক্রের মতো কিন্তু ঘুরছে। প্রতিটা টাকা, প্রতিটা নোট কিন্তু দেখবে, তোমরা এখন একটা নোট ধরো, সেটা দেখবে কিন্তু অনেক জনের মানুষের হাত থেকে তোমার হাতে এসেছে, তোমার হাত থেকে আবার অন্যজনের কাছে যাবে। ঠিক তেমনভাবে নাইট্রোজেন গ্যাস শুধুমাত্র বায়ুমণ্ডলে ভেসে বেড়ায় না, সেটা বায়ুমণ্ডল থেকে উদ্ভিদ ক্ষেত্রে যায়, উদ্ভিদ থেকে প্রাণী ক্ষেত্রে যায়, প্রাণী থেকে আবার মৃত্তিকায় যায়, মৃত্তিকা থেকে আবার পুনরায় বায়ুতে মিশে যায়। এই যে পুরো চক্রটা, এই চক্রটাকেই বলা হচ্ছে নাইট্রোজেন চক্র। তো নাইট্রোজেন চক্র বলতে আমরা কি বুঝবো আরেকবার ভালোভাবে বুঝে নাও। এই যে বায়ুমণ্ডলে আমাদের নাইট্রোজেন গ্যাস আছে, কত শতাংশ? বায়ুমণ্ডলে প্রায় 78%, 78% বা 78% বায়ুমণ্ডলে কিন্তু নাইট্রোজেন গ্যাস আছে। এই 78%-এর মধ্যে পুরোটাই কি গাছ বা উদ্ভিদ ব্যবহার করতে পারে? সরাসরি কি ব্যবহার করতে পারে আসলে? কমেন্টে উত্তর জানাও তো, যে এই যে 78% নাইট্রোজেন গ্যাস আমাদের বায়ুমণ্ডলে আছে, অর্থাৎ আমাদের বায়ুমণ্ডলে, আমাদের বায়ুর মধ্যে যত ধরনের গ্যাস আছে, সবচেয়ে বেশি পরিমাণে যে গ্যাসটা সেটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস। এই নাইট্রোজেন গ্যাস যে উদ্ভিদরা ব্যবহার করে, তোমরা বলবে দাদা আমরা অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, সেই কার্বন ডাইঅক্সাইডটা নাকি গাছেরা ব্যবহার করে সেটা জানি। নাইট্রোজেনটা কিভাবে ব্যবহার করে? দেখ, শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড এটা নিয়ে কিন্তু তারা চলে না। নাইট্রোজেন গ্যাসটাকে তারা ব্যবহার করে কিসের জন্য জানো? নিজেদের নাইট্রোজেনের পরিমাণ ঘাটতি পূরণের জন্য। গাছেদের মধ্যেও নাইট্রোজেনের প্রয়োজন হয়। আমাদের মানুষের ক্ষেত্রেও, অর্থাৎ প্রাণী জগতের ক্ষেত্রেও, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে কিন্তু নাইট্রোজেনের প্রয়োজন হয়। তো এই নাইট্রোজেন যেমন টাকা একটা জিনিস, যে সমস্ত মানুষের ক্ষেত্রে, সমস্ত পরিবারের ক্ষেত্রে টাকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবার ক্ষেত্রে প্রয়োজনীয়। তেমনই নাইট্রোজেনটাও বায়ুমণ্ডল, প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ, মৃত্তিকা, সমস্ত ক্ষেত্রে কিন্তু নাইট্রোজেনের প্রয়োজন। তবে নাইট্রোজেনের থেকেও আমাদের ক্ষেত্রে অক্সিজেনের পরিমাণ প্রয়োজনটা বেশি, গাছেদের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজনটা বেশি। সালোক সংশ্লেষের ক্ষেত্রে নাইট্রোজেনটাকে গাছরা ব্যবহার করে নিজেদের পুষ্টি পূরণের জন্য, নিজেদের প্রোটিন তৈরির জন্য। তো এই নাইট্রোজেন যে 78% আছে, পুরোটাই কিন্তু গাছেরা ব্যবহার করতে পারে না। এই যে 78% নাইট্রোজেন, এটাকে সরাসরি কিন্তু গাছেরা ব্যবহার করতে পারে না, নিজেদের মধ্যে নিতে পারে না। বিভিন্ন ব্যাকটেরিয়া আছে, অণুজীব আছে, তারা এই নাইট্রোজেনকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদদের মধ্যে সঞ্চারিত করে, সেটাকে উদ্ভিদরা ব্যবহার করে নিজেদের নাইট্রোজেনের ঘাটতি পূরণের জন্য। আবার উদ্ভিদ থেকে আমরা সেটাকে নিই, উদ্ভিদের যে বিভিন্ন ফসল, সবজি, ফলমূল, এসব থেকে যখন একটা গাছ, ধরো আম গাছ কী করে?
মাটির মধ্য থেকে বা বায়ুমণ্ডলের যে কোনো মাধ্যমে নাইট্রোজেনটাকে শোষণ করলো। সেই নাইট্রোজেনটা তার ফলের মধ্যে যাবে নিশ্চয়ই। এবার আমরা যখন আম পেড়ে খাই, তার মধ্যেও নাইট্রোজেন কিছু পরিমাণে থাকবে। বায়ু পরিমাণে কিন্তু তোমরা সবসময় ভাববে না যে নাইট্রোজেন গ্যাস মানেই গ্যাস, সেটাকে খেতে হবে না। সেটা বিভিন্নভাবে আমাদের শরীরে যেতে পারে, শাকসবজির মাধ্যমে, ফলমূল, বিভিন্ন মাধ্যমে আমাদের দেহের মধ্যে যেতে পারে। তো যখন আমরা একটা নাইট্রোজেনযুক্ত ফল খেলাম বা বিভিন্ন ধরনের খাবার খেলাম, সেটা আমাদের দেহে গেল, আমাদের দেহ থেকে পাচনের মাধ্যমে সেটা বাইরে গেল, সেটা থেকে আবার প্রক্রিয়াকরণের মাধ্যমে সেটা আবার বায়ুতে মিশবে, বিভিন্নভাবে মৃত্তিকায় ছড়িয়ে পড়বে, এইভাবে চক্রের মতো ঘুরছে। তো এই 78% নাইট্রোজেনকে গাছেরা যাতে ব্যবহার করতে পারে বা উদ্ভিদরা, আমরা মানুষরা, তার জন্য যারা সাহায্য করে তারা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া সাহায্য করে থাকে। সেগুলো আমরা পরবর্তী টপিকে জানবো, যখন আমরা সেই নাইট্রোজেন চক্রের মূল টপিকে যাব। আজকে আমরা বেসিক জিনিসপত্রগুলো জানবো। তো এটা নাইট্রোজেন চক্র বলতে কী বোঝায়, নাইট্রোজেন চক্র কেন দরকার, নাইট্রোজেন চক্র আমরা কেন পড়বো, কী দরকার আছে আমাদের নাইট্রোজেন চক্র পড়ার, না পড়লেও তো হতো, অযথা আমাদেরকে পড়তে হবে। নাইট্রোজেন চক্রের কি দরকার আছে সেটা কিন্তু জানতে হবে, তারপরেই তুমি বুঝবে যে না, এটা পড়ার দরকার আছে, আমাদেরকে জানতে হবে নাইট্রোজেন চক্রের কেন দরকার। আচ্ছা ভাবো, যদি নাইট্রোজেন চক্র না থাকতো তাহলে আমাদের মধ্যে কি সমস্যার সৃষ্টি হতো। প্রথম সমস্যা, গাছ পর্যাপ্ত পরিমাণে নাইট্রোজেন পেত না। গাছ বা উদ্ভিদরা যদি পর্যাপ্ত পরিমাণে নাইট্রোজেনরা নিজেদের মধ্যে না নিতে পারে, তাদের মধ্যে থেকে আমাদের মধ্যেও আসতে পারবে না। তাহলে আমাদের মধ্যেও, প্রাণী জগতের মধ্যেও কিন্তু নাইট্রোজেনের ঘাটতি সৃষ্টি হবে, সাথে সাথে উদ্ভিদের মধ্যেও তো হচ্ছে, ঘাটতিটা সৃষ্টি হচ্ছে। এগুলো 1 নম্বর কারণ। 2 নম্বর বলছে প্রোটিন তৈরি ব্যাহত হতো। আমাদের প্রাণী, উদ্ভিদ, বিভিন্ন জীবদের ক্ষেত্রে প্রোটিন তৈরির জন্য কিন্তু নাইট্রোজেন খুবই প্রয়োজনীয়। তো উদ্ভিদ যদি নাইট্রোজেন না পায়, তাদের মধ্যে প্রোটিন তৈরি হবে না। উদ্ভিদ নাইট্রোজেন না পেলে আমরাও পাবো না, তা আমাদের মধ্যেও কিন্তু প্রোটিনের যে ঘাটতি সেটা দেখা যাবে। তারপরে বলছে খাদ্য শৃঙ্খলের ক্ষতি। প্রতিটা জীবের ক্ষেত্রে খাদ্য শৃঙ্খল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি খাওয়ার না পাই আমরা, তাহলে আমরা বাঁচবো কী করে? খাদ্যই তো আমাদেরকে কী করে আমাদের জীবন ধরে রেখেছে, আমরা বেঁচে আছি খাওয়ার কারণেই। আজ থেকে যদি আমি 1 মাস না খেয়ে থাকি, তাহলে কি আমার বেঁচে থাকার অবস্থা থাকবে? না। খাদ্য শৃঙ্খলের যদি ক্ষতি হয়ে যায়, তাহলে মানুষের পক্ষে বা বিভিন্ন জীবেদের ক্ষেত্রে বেঁচে থাকা অসম্ভব হয়ে যাবে। আর তারপরে বলছে উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত। উদ্ভিদকে বাড়তে সাহায্য করে এই নাইট্রোজেন চক্র, অর্থাৎ নাইট্রোজেন গ্যাস। নাইট্রোজেনের যদি ঘাটতি দেখা যায়, উদ্ভিদরা, একটা চারা গাছ, সে যতটুকু ছিল ততটুকুই থেকে যাবে, একসময় মারা যাবে, কোনো কাজে লাগবে না। তো নাইট্রোজেনের প্রয়োজনটা যে কতটা, সেটা আমরা আজকে বুঝতে পারছি। জীবজগতের ভারসাম্য নষ্ট হবে যদি না থাকে। সমস্ত কিছু কি হচ্ছে, গাছ পর্যাপ্ত পরিমাণে নাইট্রোজেন পাচ্ছে না, প্রোটিন তৈরি হচ্ছে না, খাদ্য শৃঙ্খলের ক্ষতি হচ্ছে, উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হচ্ছে। সমস্ত কিছুরই যখন ক্ষতি হচ্ছে, তার মানে কি হচ্ছে, জীবজগতের তো ভারসাম্যটাই নষ্ট হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে নাইট্রোজেনের দরকার। নাইট্রোজেনের দরকারটা কেন বুঝতে পারলে, তো বুঝতে পারলে নাইট্রোজেনের কতটা দরকার আছে। এরপরে আমাদের জানতে হবে যে নাইট্রোজেন চক্রে কারা অংশগ্রহণ করে, নাইট্রোজেন চক্রটাকে সম্পন্ন করতে কারা সাহায্য করে, কোথায় কোথায় নাইট্রোজেনটা যায়। একটা নাইট্রোজেনের কিছু পরিমাণ গ্যাস কোথায় কোথায় যায়, কিভাবে তার নাইট্রোজেন চক্রটা নিজের চক্রটাকে সে সম্পন্ন করছে। প্রথমে সে তো থাকবে অবশ্যই 1 নম্বর বায়ুমণ্ডল। রোমান অক্ষরে লিখি, 1 নম্বর বায়ুমণ্ডল। তারপরে বায়ুমণ্ডল থেকে উদ্ভিদরা সাহায্য করে নাইট্রোজেন চক্রে। উদ্ভিদরা নিজের মধ্যে নেয়, উদ্ভিদ। তারপরে প্রাণীরা সাহায্য করে, বিভিন্ন অণুজীব বা ব্যাকটেরিয়া।
এরা কিন্তু সাহায্য করে কিসে? নাইট্রোজেন চক্রে। নাইট্রোজেন চক্রে এরা সাহায্য করে, বায়ুমণ্ডল থেকে উদ্ভিদদের মধ্যে নাইট্রোজেন প্রবেশ করে, উদ্ভিদ থেকে প্রাণী, প্রাণী থেকে আবার আচ্ছা, একটা জায়গা ব্যাকটেরিয়ার আগে হবে তোমার, ব্যাকটেরিয়ার আগে আমি লিখে দিই মৃত্তিকা। মৃত্তিকা সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মৃত্তিকা। মৃত্তিকাও কিন্তু কি করে? বা নাইট্রোজেন চক্রে সাহায্য করে। তারপরে অণুজীব বা ব্যাকটেরিয়ারা, বিভিন্ন ধরনের অণুজীব ব্যাকটেরিয়ারা সাহায্য করে। হচ্ছে নাইট্রোজেন চক্রে অংশগ্রহণকারী কয়েকটি জায়গা বা নাইট্রোজেন চক্রের ধাপগুলো কী কী, এই ধাপগুলো আমরা আজকে নামগুলো অনলি জানবো, তারপরের ক্লাসগুলো থেকে আমরা এই চ্যাপ্টারটাকে ডিটেলসে পড়া চালু করব। কি কি ধাপ আছে? প্রথম ধাপ বলছে, প্রথম ধাপটার নাম হচ্ছে নাইট্রোজেন স্থিতিকরণ বা একে বলতে পারো তোমরা আবদ্ধকরণ। নাইট্রোজেন স্থিতিকরণ বা আবদ্ধকরণ। বি নাম্বার হচ্ছে জীবদেহে নাইট্রোজেন প্রবেশ। 2 নাম্বার ধাপ। 3 নাম্বার জীবদেহ থেকে পুনরায় মাটিতে প্রবেশ। মাটিতে নাইট্রোজেনের অনুপ্রবেশ। লাস্ট আরেকটা ধাপ যেটা হচ্ছে নাইট্রোজেন মুক্ত বা ডিনাইট্রিফিকেশন। ডিনাইট্রিফিকেশন। তো এই হচ্ছে নাইট্রোজেন চক্রের বিভিন্ন ধাপ। এই পুরো সবগুলো ধাপ, এই যে 4টে ধাপ, একটা একটা করে, মানে এই 4টে ধাপ একটা একটা করে আমরা পরের ক্লাসগুলোতে সলভ করব। কি বলছি? প্রথম হচ্ছে নাইট্রোজেন স্থিতিকরণ। এটা কি? নাইট্রোজেন স্থিতিকরণ বা আবদ্ধকরণ করা হচ্ছে বিভিন্ন জিনিসের মধ্যে বা মৃত্তিকাতে, বিশেষ করে মৃত্তিকার মধ্যে বা মাটিতে বিভিন্ন যে অণুজীব ব্যাকটেরিয়া আছে তারা কি করে? নাইট্রোজেনকে আবদ্ধ করে, তারপরে কি করে? এরা জীবদেহে প্রবেশ করে। জীবদেহে নাইট্রোজেন প্রবেশ। জীবদেহ থেকে পুনরায় এরা মাটিতে অনুপ্রবেশ করে, তারপরে নাইট্রোজেনের মুক্ত হয়, অর্থাৎ আবার এরা কি করে? বায়ুমণ্ডলে মিশে যায়। বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন স্থিতি হচ্ছে বা আবদ্ধকরণ হচ্ছে, বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেনটাকে আবদ্ধকরণ করা হচ্ছে, তারপরে সেটা জীবদেহে প্রবেশ করছে, আবার জীবদেহে থেকে মাটিতে বা মৃত্তিকায় অনুপ্রবেশ করছে, মৃত্তিকা থেকে সেটা কি করছে? বায়ুমণ্ডলে বা ডিনাইট্রিফিকেশন, নাইট্রোজেন মুক্ত হয়ে যাচ্ছে। এ হচ্ছে নাইট্রোজেন চক্রের ধাপ। নাইট্রোজেন চক্র বলতে আমরা কি বুঝলাম আজকের ক্লাসে, পুরোটা একবার যদি সামারি করে দিই তাহলে যে আমরা কি বুঝলাম এখানে, যে নাইট্রোজেন চক্র জিনিসটা কি। বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে যে গ্যাসটা রয়েছে সেটা হচ্ছে নাইট্রোজেন, প্রায় 78%। এই গ্যাস বায়ুমণ্ডল থেকে মৃত্তিকায়, মৃত্তিকা থেকে জীবদেহে, জীবদেহ মানে প্রাণী, উদ্ভিদ, এদের মধ্যে প্রবেশ করছে, আবার জীবদেহ থেকে তারা কী করছে? আবার পুনরায় মাটিতে অনুপ্রবেশ করছে। আবার মাটিতে যখন অনুপ্রবেশ শেষ হলো তখন তারা মুক্ত হয়ে বায়ুমণ্ডলে আবার প্রবেশ করছে, অর্থাৎ যেই গ্যাসটা বায়ুমণ্ডলে ছিল সেটা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আবার পুনরায় বায়ুমণ্ডলে ফিরে যাচ্ছে। এই হচ্ছে পুরোটা হচ্ছে নাইট্রোজেন চক্র। নাইট্রোজেন চক্রে গুরুত্ব জানলাম আমরা, যে নাইট্রোজেন চক্র যদি না থাকে
তাহলে কী কী সমস্যা হতে পারে? নাকি জীবজগতের পুরো ভারসাম্যটাই নষ্ট হয়ে যাবে। যেমন গাছ পর্যাপ্ত পরিমাণে নাইট্রোজেন পেত না বা নাইট্রোজেন পাবে না, প্রোটিন তৈরি ব্যাহত হবে, প্রাণী উদ্ভিদ সমস্ত জীব প্রজাতির ক্ষেত্রে প্রোটিন তৈরিতে ব্যাহত হবে, খাদ্য শৃঙ্খলের ক্ষতি হবে, আর কী হবে? উদ্ভিদ বৃদ্ধি ব্যাহত হবে। তো এই হচ্ছে কয়েকটা যে নাইট্রোজেন চক্রের গুরুত্ব বা নাইট্রোজেন চক্র দরকার কী। আর হচ্ছে নাইট্রোজেন চক্রে কারা অংশগ্রহণ করে? প্রথমে তো বায়ুমণ্ডল ছাড়া তো গ্যাস থাকা সম্ভব নয়। উদ্ভিদ, প্রাণী, মৃত্তিকা, অণুজীব এরা কী করে? নাইট্রোজেন চক্রে সাহায্য করে। এর বিভিন্ন ধাপগুলো হচ্ছে যে নাইট্রোজেন স্থিতিকরণ বায়ুমণ্ডল থেকে মাটিতে, তারপরে আবার জীবদেহে নাইট্রোজেনে প্রবেশ করছে, জীবদেহ থেকে আবার পুনরায় মাটিতে আসছে বা মৃত্তিকায় অনুপ্রবেশ করছে, সেখান থেকে তারা মুক্ত হয়ে আবার বায়ুমণ্ডলে মিশে যাচ্ছে। এই হচ্ছে পুরো নাইট্রোজেন চক্র। এই নাইট্রোজেন চক্রের বেসিক জিনিসগুলোকে তোমরা মাথার মধ্যে রেডি করে নাও। পরের যে টপিক সেখানে আমরা মূল জিনিসপত্রগুলো সম্বন্ধে জানবো, প্রতিটা সংজ্ঞা, প্রতিটা উদাহরণ সব কিছু আমরা পরের ক্লাসগুলোতে জানবো। এটা কি বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে তুমি যে মূল ফান্ডামেন্টাল জিনিসগুলো সেগুলো বুঝতে কিন্তু পারবে না। আর সেগুলো শুধুমাত্র মুখস্থ করে নিলে কিন্তু হবে না, জীবনবিজ্ঞানকে বুঝতে হয়। মুখস্থ করে নিলে কিন্তু তুমি পরীক্ষায় আবার তোমার হাত কিন্তু আটকে যাবে। একটা লাইন ভুলে যাবে, একটা লাইন যদি ভুলে যাও তো পরের লাইনটা যে কী হবে সেটা তোমার মাইন্ডে আস্তে আস্তে তোমার পরীক্ষার সময় মানে ঘন্টা বেজে যাবে পুরো। তাই কী করবো? আমরা বুঝবো একটা জিনিস যদি তুমি বুঝে নাও, মুখস্থ করে 5টা লাইন যদি লিখতে পারো, বুঝে তুমি 10টা লাইন লিখতে পাবে। তাই প্রতিটা জিনিস বুঝে করবে। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে, পরের টপিকগুলো আমরা ফান্ডামেন্টাল জিনিসগুলো বুঝবো।